রহমান রহিম। আমরা সাধারণ জনগণ যদি রাজনৈতিকভাবে সচেতন হই তাহলে প্রত্যাশিত উন্নয়ন সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে কি করণীয় তার ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করতে চাই। নির্বাচনের 20 থেকে 25 দিন আগে জেলা রিটার্নিং অফিস থেকে রিটার্নিং অফিসার কর্তৃক একটি হলফনামা, প্রার্থীদের হলফনামা প্রকাশ করা হয়। সেখানে কি কি থাকে আমরা যদি এক ক্লিকে একটু দেখে নিই। এই আমলনামা দিয়ে কিন্তু আমরা প্রার্থীদের অনেক তথ্য বিশ্লেষণ করে আমাদের ভোট প্রক্রিয়া কেমন হওয়া উচিত, কোন প্রার্থীর পক্ষে ভোট দেওয়া উচিত সেটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। যদি এই তথ্যগুলো যদি আমরা সাধারণ জনগণ অ্যানালাইসিস করি এবং আমাদের সিদ্ধান্তে যদি এটার প্রভাব পড়ে, যারা প্রার্থী আছেন তেনারাও কিন্তু এই বিষয়ে যথেষ্ট সচেতন হবেন। এই দুই পক্ষের সচেতনতা, প্রার্থীর সচেতনতা এবং আমরা যারা সাধারণ জনগণ আছি, এই দুই পক্ষের সচেতনতার মধ্য দিয়ে আমাদের স্বপ্ন, ভালো একটি স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমাদের যতগুলো একটা সংসদীয় আসনে যতগুলো প্রার্থী থাকবেন সেই সব প্রার্থীরা একটা হলফনামা জমা দিবেন, যেটা যাচাই বাছাই শেষে যতগুলো প্রার্থী ওই সংসদীয় আসনে থাকবেন সম্মিলিতভাবে ততগুলো প্রার্থীর এই হলফনামাটা প্রকাশ করা হবে। হলফনামাটায় সাধারণত প্রার্থীর নাম এবং ঠিকানা, অর্থাৎ তিনার নাম এবং ঠিকানা, তিনি কোন জায়গায়, তিনার গ্রাম এবং উপজেলা এটা উল্লেখ থাকে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার উল্লেখ থাকে, যে তিনি কতদূর পর্যন্ত এবং কোন বিষয়ে পড়াশোনা করেছেন উল্লেখ থাকে। প্রার্থী অতীতে কোনো মামলা বা তিনার কোনো মামলায় অভিযুক্ত আছেন কিনা এবং যদি মামলা থেকে থাকে সেই মামলার বর্তমান অবস্থা কি এটা সম্পর্কেও কিন্তু হলফনামায় উল্লেখ থাকে। প্রার্থীর পেশা কি সেই পেশা সম্পর্কেও কিন্তু এইখানে ধারণা দেওয়া থাকে এবং উল্লেখ থাকে। প্রার্থীর উপর নির্ভরশীল যেসব সদস্য আছেন তিনাদের আয় এবং আয়সমূহের উৎস এখানে উল্লেখ থাকে। অর্থাৎ প্রার্থীর স্বামী অথবা স্ত্রী ইনাদের আয় বা ছেলে মেয়েদের আয়ও এখানে উল্লেখ থাকে। প্রার্থীর সম্পত্তি, স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, তিনার কৃষি জমি কতটুকুন আছেন, তিনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পদ কতটুকুন আছে, যেটা স্থাবর এবং অস্থাবর সম্পত্তি এটা উল্লেখ থাকে। প্রার্থীর উপর নির্ভরশীল জেনারা তিনাদের সম্পদের উল্লেখ থাকে এবং তিনাদের দায় দিনা এবং প্রার্থীদের দায় দিনাও কিন্তু উল্লেখ থাকে, যে তিনি কোনো জায়গায় ঋণ আছে কি না আছে সেটা বিষয়ে উল্লেখ থাকে। অর্থাৎ এখানে প্রার্থীর বাড়ি গাড়ি, আসবাবপত্র, ইলেকট্রিক জিনিসপত্র, দামি স্বর্ণ অলংকার কতটুকুন আছে সম্পূর্ণ এখানে উল্লেখ করা থাকে এবং পূর্বে তিনি সংসদ সদস্য হয়েছেন কিনা এই বিষয়েও উল্লেখ করা থাকে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, যে প্রার্থীর ঋণ সংক্রান্ত বিবরণী থাকে, অর্থাৎ তিনি কোন ব্যাংকে, কোন আর্থিক প্রতিষ্ঠানে অথবা কোথাও থেকে লোন নিয়েছেন কিনা, সেটার কি অবস্থা সেই বিষয়েও কিন্তু একটি ধারণা পাওয়া যায়। তো সামগ্রিকভাবে আমরা 15-20 দিন আগে যদি এই হলফনামায় অনেক ভেজাল থাকে, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু তারপরেও অনেক তথ্যই এখানে দেওয়া লাগে এবং এখানে অনেক তথ্যই সত্য থাকে আর অনেক তথ্য মিথ্যা থাকে। কিন্তু ন্যূনতম এই তথ্যের উপর বিশ্লেষণ করে আমরা যদি সিদ্ধান্ত নিই, আমাদের ভোটটা যদি আমরা সেই তথ্য বিশ্লেষণের উপরে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি বা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিই, তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া এবং যারা প্রার্থী হবেন তারাও কিন্তু যথেষ্ট সচেতন হবেন। এবং আমরা যদি আরেকটু সংক্ষিপ্তভাবে বলি যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এটা তার নেতৃত্ব গুণের বড় একটা প্রভাব হিসাবে আমি ব্যক্তিগতভাবে দেখি। এরপরে তিনার সম্পদ কতটুকুন আছে, কি পরিমাণ আছে, নিজের নামে আছে, আত্মীয় স্বজনের নামে আছে, এই সম্পদের তথ্যটা দেখেও আমি অনেকটা বিশ্লেষণ করার চেষ্টা করি যে তিনি কেন রাজনীতি করছেন, কেন জনপ্রতিনিধি হতে চান।
তিনার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো কি রাজনৈতিক মামলা নাকি অরাজনৈতিক মামলা, মামলার বর্তমান অবস্থা কি, সেখান থেকে আমি এই জিনিসগুলো দেখতে চাই যে তিনি মানুষ হিসেবে কেমন। আমি প্রার্থীর বিষয়ে আরো খোঁজ খবর নিতে চাই যে তিনি দুঃসময়ে জনগণের পাশে ছিলেন কি না ছিলেন, কোভিডের সময়, বন্যার সময়, প্রাকৃতিক দুর্যোগের সময়, অথবা আমাদের গ্রামগঞ্জে যেসব জায়গায় বিভিন্ন সময় মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি বা কাইজে ডাঙ্গা যেগুলো হয়, সেই সময় বিপদে আপদে আমার পাশে ছিলেন কিনা, নাকি শুধু যে কোনো একটা দলের সাংগঠনিক কাজ করে অথবা টাকা দিয়ে নমিনেশন কিনে আজকে আমার ভোটটা নিয়ে, আমাদের ভোটটা নিয়ে তিনি জনপ্রতিনিধি হতে চান। আমি আরেকটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ দিক আমি বিবেচনা করি যে প্রার্থীর সামাজিক কার্যক্রম। একজন প্রার্থী যদি সামাজিক কার্যক্রমে সমাজের পাশে, মানুষের পাশে, তেনার সামাজিক কার্যক্রমের ভিতর দিয়ে সর্বদা থাকেন, তিনার 10-15 বছরের সামাজিক কার্যক্রমের হিস্ট্রি যদি আমি দেখি, সেটার উপর বিশ্লেষণ করে আমি যোগ্য প্রার্থীকে নির্বাচন করব এবং সেই প্রার্থীর পক্ষে আমি ভোট দিব। এরকমের কিছু কিছু বিষয় আপনারা শুধুমাত্র প্রার্থীদের পক্ষে বিপক্ষে না, তথ্যের পক্ষে বিপক্ষে আলোচনা করে মাঠে ঘাটে বাজারে চায়ের দোকানে সিনিয়র জুনিয়র, নারীদের ভিতরে নারীরা, পুরুষদের ভিতরে পুরুষেরা আলোচনা করে সমন্বিত সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত, বাট আপনি বিভিন্ন তথ্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে যথাযথ একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমি আশা করি। এবং এই বিষয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, প্রার্থী হতে চান, তেনারাও যথেষ্ট সচেতন হবেন এবং আমরা সাধারণ নাগরিক, সাধারণ জনগণ এইসব বিষয়ে আমাদের যারা সিনিয়র জুনিয়র আছে, বিশেষ করে যারা আমাদের ইয়াং জেনারেশন আছে, তাদের উচিত হবে এই সব তথ্যগুলো স্মার্টফোনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে জাস্ট এই তথ্যটা নিয়ে আপনি আপনার সমাজে, পাড়ায় মহল্লায় বিশ্লেষণ করুন। নির্বাচনের প্রায় 15-20 দিন আগে এই তথ্যগুলো পেয়ে যাবেন। এই তথ্যগুলো নিয়ে আপনি আপনার জায়গা থেকে রাজনৈতিক সচেতন নাগরিক এবং সচেতন নাগরিক, রাজনীতি যদিও না হয় তারপরেও বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়ে আপনার দায়িত্ব এসব বিষয় নিয়ে আলোচনা করা এবং অপরকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলা। এবং এই সচেতনতার মধ্য দিয়ে সচেতন একটি সিদ্ধান্ত আসবে। এই সচেতন সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে, কাঙ্ক্ষিত উন্নয়ন আছে, সেই উন্নয়নের দোরগোড়ায় পৌঁছে যাব বলে আমি মনে করি। এই মনে করার জন্য আমিও লড়ে যাচ্ছি, আপনিও লড়ে যান। সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সচেতন নাগরিক, সচেতন রাজনৈতিক নাগরিক হিসাবে আমার যতটুকু ভূমিকা আছে, আমি উন্নয়নের জন্য ততটুকু ভূমিকা রাখতে চাই। আপনিও সেই উন্নয়নে ভূমিকা রাখবেন।